তাহলে কি ভেক্টর সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম ভেক্টর বলতে আসলে কি বোঝায় এবং ভেক্টরটি আসলে কি করে। এবং যেটা বললাম স্কেলার ক্ষেত্রে ডট গুণন আর ভেক্টরের ক্ষেত্রে কি হবে ক্রস গুণন। এখন আসে বলবিদ্যা, আমাদের তৃতীয় চ্যাপ্টার, বলবিদ্যার প্রাথমিক ধারণা। বলবিদ্যা শব্দটি বিশ্লেষণ করলে আমরা যারা এই বল সংশ্লিষ্ট জ্ঞান, অর্থাৎ যখন আমরা বলবিদ্যা নিয়ে আলোচনা করতে যাব তখন সেটাকে আমরা কি বলি, বল সংশ্লিষ্ট জ্ঞান। সুতরাং বলবিদ্যা অধ্যয়ন করলে বলের দিক, তার প্রকারভেদ এবং প্রয়োগ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব। অর্থাৎ যে শাখায় আমরা বলের দিক, মান এবং তার যে স্বাভাবিক প্রয়োগ সেটা সম্পর্কে আমরা জানতে পারবো সেটাকে আমরা বলি বলবিদ্যা। প্রয়োজন, উদ্দীপনা, উৎসাহ, এই তিনটি বিষয়ের কারণে আমরা নতুন নতুন আবিষ্কার করে চলছে। বর্তমানে আধুনিক বিশ্বের অতি সহজ শব্দ যদি মানে শব্দ হচ্ছে, একটা হচ্ছে বস্তুর স্থিতি এবং গতি। এই শব্দ যুগল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বল সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। অর্থাৎ আমরা যে স্থিতি এবং গতি সম্পর্কে জানতে চাই তখন সেটার জন্য আমাদের কি জানতে হবে, বল। এখন আমরা জানবো যেহেতু আমাদের চ্যাপ্টারটা বলবিদ্যা, সেহেতু আমরা বল সম্পর্কে আমাদের মাস্ট জানতে হবে। বল কি? যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চাই তাকে আমরা কি বলি, বা এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চাই বা করতে পারে তাকে বলা হচ্ছে বল। এখন আমরা উদাহরণ দেই। ধরো মাঠে একটা ফুটবল আছে, ঠিক আছে? এই ফুটবলে যখন একজন প্লেয়ার, ধরো লিওনেল মেসি এসে কিক করলো, তখন এই স্থির যে ফুটবলটা সেটা কি হলো, গতিশীল হলো। কিসের কারণে? যখন একজন সেটার উপর বল প্রয়োগ করছে, ঠিক আছে? অর্থাৎ স্থিতিশীল বস্তুর উপর যে কাজের ফলে বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটে সেটাকে বলা হচ্ছে কি, বল। এখন আবার ধরো তুমি গাড়ি চালাইছো, ট্রাক চালাইছো, পিছন থেকে আরেকটা লরি এসে তোমাকে ধাক্কা দিল। এই যে গতিশীল, তুমি ট্রাকটা গতিশীল অবস্থায় আছে, সেই গতিশীল অবস্থায় বিভিন্ন অন্য আরেকটা গতিশীল মানে বস্তু এসে যখন তোমার উপরে কাজ করলো বা ক্রিয়া করলো, তোমাকে ধাক্কা দিল, তখন কিন্তু তোমার একটা পরিবর্তন হলো। এই যে পরিবর্তন সেটা হচ্ছে বল। এখানে এটাই বলা হয়েছে, দেখো, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, তখন গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে তাকে বলা হয় বল। এখন তোমার বাসায় ওয়াল আছে, ক্লাসরুমে ওয়াল আছে, ওয়ালকে তুমি ধাক্কা দিলে, ওয়াল কিন্তু স্থির ফিক্সড, তুমি ওটাকে ধাক্কা দিলা, ওটাকে ধাক্কা দেওয়ার পর কি তুমি এটাকে গতিশীল না হওয়ার সম্ভাবনাই বেশি, তুমি কিন্তু গতিশীল করতে চেষ্টা করছো, এটা কিন্তু বল, কিন্তু এখানে কোনো কাজ হয় না। কাজ তখনই হবে যখন বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, সেটা হবে কি, কাজ। তুমি সারাদিন ওয়ালে ঘুষি দিলে, লাথি দিলা, কিন্তু ওয়ালটা এখান থেকে নড়লো না, তার মানে কি এখানে বল প্রয়োগ হচ্ছে কিন্তু কাজ হয় নাই। তাহলে বল কি, যে গতিশীল করতে চাই বা করার চেষ্টা করে সেটা হচ্ছে কি, বল বা ফোর্স। যেমন একটি ফুটবল একজন খেলোয়াড় হতে অন্য খেলোয়াড়ের নিকট এমনিতে যায় না, ফুটবলের উপর বল প্রয়োগের ফলে সেটা ঘটে। অর্থাৎ যখন আমরা পাসিং দেখি, একদম ধরো মেসি নেইমারকে পাস করলো, এই যে পাস করলো তার মানে কি বলটা কি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হলো, স্থানান্তরিত হলো। এখন আসলে বলবিদ্যা বলতে আমরা কি বুঝি? যে শাস্ত্রে কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় বলবিদ্যা। বলবিদ্যা দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা কি হচ্ছে গতিবিদ্যা। আর একটা গতিবিদ্যা, অর্থাৎ যে শাস্ত্রে মানে বল সম্পর্কে সামগ্রিক আলোচনা করা হয় তাকে কি বলে, বলবিদ্যা বা কি হচ্ছে মেকানিক্স। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্থিতিবিদ্যা আর একটা কি, গতিবিদ্যা। তাহলে কি আমরা বুঝতে পারলাম? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে স্থিতিবিদ্যা কি, গতিবিদ্যা কি আমরা জানি। প্রথমে স্থিতিবিদ্যা, এটাকে বলে স্ট্যাটিক্স। বলবিদ্যা যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর কার্যরত বল সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলা হয় কি, স্থিতিবিদ্যা। অর্থাৎ কোনো বস্তু স্থির আছে, এটার উপর তুমি বল প্রয়োগ করলে এটা যে সামগ্রিক কার্যাবলী যেটাকে আলোচনা করা হবে সেটাকে বলা হবে স্থিতিবিদ্যা। আর গতিবিদ্যা কি, বলবিদ্যা যে শাখায় গতিশীল বস্তুর উপর কার্যরত বল সম্পর্কে আলোচনা করে তাকে বলা হবে গতিবিদ্যা। অর্থাৎ স্থিতিবিদ্যা মানে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে যে কাজ করা হবে সেটা, আর গতিবিদ্যা হচ্ছে গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে যে কাজটা হবে সেটা কি হবে, গতিবিদ্যা। এটাকে আবার বলে ডাইনামিক্স। এখন পরবর্তী স্লাইডে বিভিন্ন প্রকারের বল, যেমন টান একটা কিন্তু বল। যেমন কোন বস্তুকে একটি সরু রশি বা তার দ্বারা টানা হলে ওই রশি তার বরাবর বস্তুটির উপর যে বল করে তাকে বলা হয় টান। এখন আমরা অনেক সময় দেখি কি, গাছ কাটতেছে,
গাছটাকে নামানোর জন্য গাছের উপরে যে কোনো একটা ডালের মধ্যে কি দড়ি বেঁধে 8 জন 10 জনে টানি। এইটা একটা সরু রশি বা দড়ি বা তারের মধ্যে যে বল প্রয়োগ করে টানলো সেটাকে কি বলা হয়? টান বলা হয়। এটা বলের একটা প্রয়োগ। তারপর আছে চাপ। একটি বস্তুকে অপর বস্তুর উপর যখন রাখা হয় তখন প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। ধরো এই যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটার উপর আরেকটা বস্তু রাখা হলো, এই যে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছে সেটাকে কি বলা হচ্ছে? চাপ। খেলা, অনেক সময় দেখা যায় বাস বা পুরুষের রাখার জন্য এখানে স্টার্ট দেওয়ার সময় স্টার্ট নিচ্ছে না, এমন অবস্থায় বাস থেকে কতগুলো লোক বল প্রয়োগ করে সামনে পিছনে সরানোর চেষ্টা করছে। এখন খেলা বলতে কি বোঝায়? যখন একাধিক মানুষ, যে আমরা সাধারণ উদাহরণ দিই ঠেলা গাড়ি যখন ধরো ঠেলা গাড়িতে যেগুলো মালামাল রাখা আছে তখন একজন মানুষকে ঠেলে ঠেলে সে সামনের দিকে নিয়ে যায়। বা অনেক সময় দেখি আমরা মুভিতে বা বাস্তবে একটা ট্রাক বা বাস নষ্ট হয়ে আছে তখন সেটাকে চালু করার জন্য পিছন দিয়ে 8-10 জন মানে ধাক্কা দিয়েছে বা ঠেলা দিতেছে। এই ঠেলা দেওয়ার কারণটা কি? তখন স্থিতিশক্তি বা গতিশক্তিতে রূপান্তরিত হইতেছে এবং কি হচ্ছে? গাড়িটা স্টার্ট নিতেছে। এই যে বল প্রয়োগ করা হলো সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে তোমার যে ঠেলা একটা বল। ঘর্ষণ, একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে যখন স্পর্শ করে চলতে গেলে বাধাপ্রাপ্ত হয়, ভূমি স্পর্শের কারণে যে বল বাধা হিসেবে কাজ করে তাকে বলা হয় ঘর্ষণ বল, সংক্ষেপে ঘর্ষণ। এবং যে বিন্দুতে কাজ করে সেটাকে বলা হয় ঘর্ষণ বিন্দু। এখন তোমাদের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমরা সবাই বাস বা ট্রাকের বা বাইকের বা সাইকেলের চাকা দেখছি। চাকার যে তলটা মানে যে তলটা দিয়ে ঘুরে ঘুরে যায় রাস্তার উপর দিয়ে, এটা কিন্তু কখনোই তুমি কোনো জায়গায় মসৃণ পাবা না। সবগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করা, নকশা করা, খাসকাটা। কেন খাসকাটা? বা তুমি যখন হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে টাইলস লাগানো থাকে, বিভিন্ন স্টেশনের টাইলস লাগানো থাকে, তখন সেই টাইলস গুলো কি মানে ডিজাইন করা থাকে খাসকাটা ডিজাইন। এই ট্রাকের চাকা বা বাসের চাকাগুলো খাসকাটা এগুলো কখনো প্লেন থাকে না। কেন খাসকাটা থাকে জানো? এই খাসকাটা থাকার কারণেই রাস্তার সাথে চাকার একটা ঘর্ষণ হয়। রাস্তার সাথে চাকার কি হয়? একটা ঘর্ষণ হয়। এই ঘর্ষণের কারণে কি গাড়িগুলো ব্রেক ফেল করে না। আর যে কখনো দেখবো যে পুরাতন চাকা বিভিন্ন ওয়ার্কশপ ফেলায় রাখছে, তখন দেখবো সেই চাকাগুলোর তলগুলো কি প্লেন, অর্থাৎ এটাতে তুমি যদি চালাও ধরো সামনে একটা গাড়ি এখন তুমি ব্রেক করবা, এটা কিন্তু ব্রেকটা হবে না, কারণ তখন তলটা মসৃণ হওয়ার কারণে কি হবে? চাকাটা পিছলে চলে যাবে। কিন্তু যখন এরকম খাসকাটা থাকবে তখন ঘর্ষণ বল প্রয়োগের কারণে কি তোমার গাড়িটা সেই জায়গায় স্থির হয়ে থাকবে। তারপর ঘর্ষণ বল হচ্ছে এটাই, যখন একটা বস্তুর উপর দিয়ে অন্য বস্তুগুলো বাধাপ্রাপ্ত হয়। যেমন তুমি যেহেতু চাকাটা খাসকাটা, এই খাসকাটার কারণে কি তুমি যখন চলতে চাইবা তখন কি হবে? বস্তুটা চলে বাধাপ্রাপ্ত হবে। এটাকে কি বলা হবে? ঘর্ষণ বল। তারপর হচ্ছে আকর্ষণ। এই আকর্ষণ মানে ওই আকর্ষণ না, অ্যাট্রাকশনের মানে যে ওই আকর্ষণ ভালোবাসার আকর্ষণ সেটা কিন্তু না। এখানে বাহ্যিক কোনো বল প্রয়োগে বল প্রয়োগ ব্যতি রেখে একে অপরকে স্পর্শ করে এরকম দুটি বস্তু যে বলের উপর ক্রিয়ার কারণে একে অপরের দিকে অথবা অন্য কোনো দিকে অগ্রসর হয় সেটাকে বলা হবে আকর্ষণ। যেমন সাধারণ আমরা যে ছোটবেলায় করতাম, একটা লোহা নিচে রেখে চুম্বক দিয়ে নাড়াচাড়া করতাম, তার মানে কি চুম্বকটা যেদিকে যাইতো লোহাটাও কিন্তু সেদিকে যাইতো। তো আমরা করতাম কি একটা কাগজের উপরে কিছু বালি রেখে নিচে চুম্বক রেখে এটাতে করতাম, দেখা যেত কিছু কিছু মানে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ এরকম খাড়া হয়ে যাইতো, চুম্বক আমরা যেদিকে নিয়ে যাইতাম সেই পদার্থগুলো সেদিকে যাইতো। অর্থাৎ এটাতে আমরা কি বুঝাইলাম? মানে হচ্ছে তোমার উপর বল প্রয়োগ করতেছে কিন্তু তোমাকে স্পর্শ না করে তোমার উপর। এবং যখন চুম্বকের আমরা জানি মেরু দুইটা, উত্তর মেরু দক্ষিণ মেরু, যখন দুইটা বিপরীত মেরু হয়ে আকর্ষণ করে আর যখন সমমেরু হয়ে যাবে আমরা চুম্বক গুলোকে কাছে আনতেই পারতাম না। আমরা যদি ফিল করতে পারতাম মাঝখানে একটা শক্তি কাজ করতেছে, আমরা কাছে আনতে পারতাম না। এই যে শক্তিটা কাজ করতেছে এটা বিকর্ষণ শক্তি। কিন্তু বিকর্ষণ শক্তি হলো কি? এটা হচ্ছে আকর্ষণ। কারণ হচ্ছে আকর্ষণ হচ্ছিল বলে আগে কাছে ছিল, মানে একটা সাথে লেগে যাইতেছিল। আর বিকর্ষণ বলতে কি দুইটা আলাদা মানে মানে আলাদা হইতেছে, অর্থাৎ একটা আরেকটার কাছে আসতেছে না। তাহলে আকর্ষণ বল কি ঘর্ষণ বলকে আমরা বুঝতে পারছি। আমি কিন্তু তোমাদের পড়ানোর সময় একদম বাস্তব উদাহরণগুলো দিই যাতে তোমাদের কি রিলেট করতে সুবিধা হয়। এই যে এখন বিকর্ষণ চলে আসলো। বাহ্যিক কোনো বল প্রয়োগে ব্যতি রেখে একটি অপরটিকে স্পর্শ করে এরকম দুটি বস্তু যে বলের ক্রিয়ার ফলে একটি অন্যের দিকে সরে যায় তাকে বিকর্ষণ বল বলে। যেটা বলা হয় চুম্বকের সমজাতীয় মেরু যখন কাছাকাছি আসবে তখন কি হবে? পরস্পর প্রতি কি হবে? দূরে সরে যাবে। এটাকে কি বলা হবে? বিকর্ষণ। এটাকে কি বলা হবে? বিকর্ষণ বল। অর্থাৎ যখন বিপরীত মেরু কাছাকাছি আসবে
চুম্বকের মেরু দুইটা, উত্তর মেরু দক্ষিণ মেরু, এখন তুমি দুইটা চুম্বকের খন্ড আনলা, ভাঙা খন্ড। এখন এই চুম্বকের খন্ড একটা উত্তর মেরু আছে, একটা দক্ষিণ মেরু আছে, আরেকটা যখন আনলা ওইটার উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, তখন কি করবে, দুইটা যদি দক্ষিণ মেরু কাছাকাছি হয়ে যায় বা দুইটা যখন উত্তর মেরু কাছাকাছি হয়ে যায়, তখন কি করবে, বিকর্ষণ বল কাজ করবে। এখন ওজন, ওয়েট। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ আকর্ষণ বল দ্বারা টানে সেটাকে বলা হচ্ছে ওই বস্তুর ওজন। বস্তুর ওজন সর্বদা বস্তুর উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দুতে খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল। নির্দিষ্ট বিন্দুটিকে বস্তুর ভর কেন্দ্র বলা হয়। অর্থাৎ ওজন বলতে আমরা কি বোঝাই, কোন বস্তুর পদার্থের পরিমাণের উপরে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় কি, ওজন। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ আকর্ষণ বল দ্বারা টানে তাকে বলা হচ্ছে ওজন। এই যে একটা, যখন আমরা তোমাদের মনে কি একটা প্রশ্ন আসে না, যে আমরা জানি কিন্তু পৃথিবী ঘুরতেছে, রাত কখন হয়, যখন হচ্ছে আমাদের পৃথিবীর তলটা, পৃথিবীর যখন এক পাশে রাত তখন আরেক পাশে দিন। যখন তোমাদের রাত হয় তখন কিন্তু আমরা কিন্তু কাইন্ড অফ থাকে, মাথা থাকে উপরের দিকে, পা থাকে নিচে, না মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। কিন্তু এই যে আমাদের যে টেনে রাখতেছে পৃথিবী একটা আকর্ষণ বলের কারণে, কাইন্ড অফ আকর্ষণ বলটা সেই রকমই। এখন আসে বলের বৈশিষ্ট্য। বলের বৈশিষ্ট্য কি? সাধারণত অভিজ্ঞতার আলোকে বলকে নিম্নোক্ত 4 ভাগে ভাগ করা বা উল্লেখ করা যায়। বলের দিক আছে, নির্দিষ্ট দিকে তোমার বল প্রয়োগ করতে হবে, যেহেতু টানা বা ঠেলার মান দিক উভয়ই আছে, তাই বল একটি ভেক্টর রাশি। যেমন তার মানে কি, বল কি, একটি বল হচ্ছে একটি ভেক্টর রাশি, এর মান আছে এবং কি আছে, দিকও আছে। বলের দিক টানা বা ঠেলার দিকে। এবং বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল কিভাবে ক্রিয়া করবে, সিঙ্গেল না, জোড়ায় জোড়ায়। যদি বল যেমন একটি এ বস্তু বি বস্তুর উপর একটি বল প্রয়োগ করে, তাহলে বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করে। কারণ আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি কি, এভরি অ্যাকশন ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। কারণ কি, তুমি ওয়ালে জোরে একটা লাথি দিলা, তুমি ব্যথা কেন পাও? মনে প্রশ্ন আসতে পারে না, যে আমি ওয়ালকে মারলাম কিন্তু আমার হাতে কেন ব্যথা লাগলো? কারণ তুমি যে শক্তিতে ওয়ালের উপর আঘাত করছো, ওয়ালও সেম রিঅ্যাকশনটা তোমাকে ফিরিয়ে দিছে। তুমি আস্তে দিলে ব্যথা আস্তে পাবা, জোরে দিলে ব্যথা জোরে পাবা। এটাই এখানে বোঝানো হয়েছে, যে যখন এ বস্তু বি বস্তুর উপর ক্রিয়া করবে, তখন বি বস্তু কি এ বস্তু, ধরো এ বস্তু বি বস্তুকে ক্রিয়া করবে, আবার সেই সাথে বি বস্তু কি করবে, এ বস্তুর উপর ক্রিয়া করবে। এই যে পরস্পর বিপরীতমুখী যে হবে, এটার কারণে কি বল কি করবে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে। এবং 3 কি, বল যে কোনো একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, যে কোনো একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। কেমন ত্বরণ? ত্বরণ বলতে আমরা কি বুঝি, কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে বলা হয় কি, ত্বরণ। এখন মনে করো যে তুমি একটা গাড়ি চালাইতেছো, গাড়ি চালানোর কারণে হঠাৎ করে দেখলে কি পিছন থেকে আরেকটা গাড়ি তোমাকে ধাক্কা দিল। ধাক্কা দিল মানে কি, তোমার উপর আরেকটা গাড়ি তোমাকে বল প্রয়োগ করলো। তখন তুমি যে 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছ, সেই গাড়িটা তোমার উপর বল প্রয়োগ করার কারণে তোমার গতিটা কিন্তু কিছুটা স্লো হয়ে যাবে। এই যে স্লো হয়ে যাওয়া মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে। তখন 60 কিলোমিটার থেকে কি 40 কিলোমিটার/আওয়ারে চলে আসবে। এই যে বল প্রয়োগ কারণে ত্বরণের যে তারতম্যটা হলো, এই তারতম্যটাই, সরি বেগের যে তারতম্যটা হলো, এই বেগের তারতম্যটাকে কি বলা হচ্ছে, ত্বরণ। তার মানে কি, বল প্রয়োগ করে ত্বরণ সৃষ্টি করতে পারে। বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে, এটা খুবই স্বাভাবিক জিনিস। এখন ধরো এর একটা মার্বেল আছে বা একটা কাঁচের একটা গ্লাস আছে, তুমি হাতুড়ি দিয়ে বল প্রয়োগ করলা, কাঁচটা কি টুকরো টুকরো হয়ে যাবে। এই তুমি বল প্রয়োগ করে একটা বস্তুর অবস্থার পরিবর্তন করলা, তার মানে কি, সেটার কি তুমি বিকৃতি ঘটাইতে পারছো। আমরা দেখি বিভিন্ন বুলডোজার দিয়ে বিভিন্ন বড় বড় স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়, বল প্রয়োগ করে তো সেটা করা হয়। এখন আসি মৌলিক বল। যে সকল বল মূল বা স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না, তা অন্য বলের সাথে কোনো রূপ নয়, অর্থাৎ অন্য বল থেকে কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে বলা হচ্ছে মৌলিক বল। আমি আগে বললাম, মৌলিক যখনই থাকবে তখনই বুঝতে পারি ইউনিক। মৌলিক বল হোক, মৌলিক রাশি হোক, মৌলিক বর্ণ হোক, মৌলিক যাই হোক, মৌলিক খাদ্য হোক, মৌলিক গান হোক, মৌলিক ছবি হোক, মৌলিক বলতে বোঝায় যেটার সাথে অন্যটা তুমি কখনো রিলেট করতে পারবে না, এটা স্পেসিফিক ইউনিক। যেমন মৌলিক কি, আমরা সবার যারা প্রাপ্তবয়স্ক সবার এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডে সবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মৌলিক। কেন বলি, কারণ তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর 800 কোটি বাকি 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনোই মিলবে না। অর্থাৎ যে ইউনিক জিনিসটা থাকবে সেটাকে কি বলা হচ্ছে, মৌলিক বল। এখন মৌলিক বলগুলো 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহাকর্ষক বল, একটা তাড়িৎ চৌম্বক বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মৌলিক বলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত 4 ভাগে। একটা মহাকর্ষ বল, একটা তাড়িত চৌম্বক বল, একটা সবল নিউক্লিয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল। এখন আসে মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল বলের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এই যে সামুদ্রিক যে ভরের কারণে এটা মহাবিশ্বের যে কোনো যে দুটি বস্তু আছে তার মধ্যে পরস্পর আকর্ষণ যে বলটা কাজ করে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। যেমন কোনো বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি। মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ ধর্মী। এই ওজন বলতে কি? পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে কানেকশনটা এটা কি করে ওজন করে, এই ওজনটা কি একটা মহাকর্ষ বল। তারপরে তাড়িত চৌম্বক বল, দুটি আহিত কণা, আহিত কণা বলতে কি বোঝায়? যেটার মধ্যে চার্জ বিদ্যমান, আহিত কণা মানে আধান আছে, এরকম আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে কি বলা হবে? তাড়িত চৌম্বক বল। তাকে কি বলে? তাড়িত চৌম্বক বল। যেমন ধরো তুমি যখন আমরা মাল্টি প্লাগে বা যে কোনো প্লাগে আমরা চার্জ দিই, চার্জারের যে সৌর মাথাটা এটার কিন্তু মাল্টি প্লাগ থেকে সেই কারেন্টটা কালেক্ট করে রিসিভ করে আমাদের ফোনের চার্জটা কি করছে? প্রডিউস করতেছে। তার মানে কি ওইটাও আহিত, তখন ওইটার কারণে ওইটাও কি হয়ে যায়? আহিত হয়ে যায়। অর্থাৎ কি একটা আহিত বস্তু থেকে আরেকটা আহিত বস্তুতে কি হচ্ছে? আধান দিয়ে ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তাড়িত চৌম্বক বল। এখন হচ্ছে সবল নিউক্লিয় বল। বড় বড় নিউক্লিয় উপাদান সমূহকে একত্র আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ করে রাখে। আমাদের পরমাণুর যে প্রধান তিনটা উপাদান, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে কি ইলেকট্রন। প্রোটন, নিউট্রন আর কি হচ্ছে ইলেকট্রন। পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান সমূহকে একত্র আবদ্ধ করে রাখে যে শক্তিশালী বল তাকে হচ্ছে সবল নিউক্লিয় বল। অর্থাৎ যে নিউক্লিয়াসের মধ্যে যে উপাদান সমূহ থাকবে সেটাকে আবদ্ধ করে রেখে রাখবে সবল নিউক্লিয় বল। এবং সেটার মধ্যে কি কি ইনক্লুডেড? একটা হচ্ছে প্রোটন আর একটা কি হচ্ছে নিউট্রন, আর বাকি কি থাকলো সেটা হচ্ছে ইলেকট্রন। এখন হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বলতে আমরা কি বুঝি? যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটে থাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় কখন? যখন নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির কি করে আগমন ঘটে। তাহলে আবার আমরা রিকল করি যে স্বল্প পাল্লার এবং স্বল্প পাল্লা মানে স্বল্প দূরত্বের, আর স্বল্প মান মানে কি মান খুবই কম, অ্যামাউন্টটা খুবই কম। নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটে তাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় যখন কোনো নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির কি হয়? আগমন হয়। এখন আমরা বলের সমীকরণে যাব। বল কি আমরা কি জানি? বল সমান F, ফোর্স। ভর হচ্ছে m, ত্বরণকে প্রকাশ করি আমরা a। সার্বজনীন সূত্র হচ্ছে বল F ma। এটা হচ্ছে যখন বস্তু সমতলে থাকবে আর যখন বস্তু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে অর্থাৎ উপর দিকে বল প্রয়োগ হবে তখন F সেমি থাকবে বল, m তো ওজন, তখন m এর জায়গা থেকে দেবে g, এর জায়গা থেকে দেবে g। এখন আমরা বলের মাত্রা আমরা বের করতে যাব। তাহলে বলের সূত্র কি? F ma। বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? নিউটন। নিউটনের নামে নামকরণ করে বলের একক হচ্ছে নিউটন। এখন আমরা মাত্রা বের করি। মাত্রা যে সবসময় আমাদের মুখস্থ রাখতে হবে তা কিন্তু না। আমি কিন্তু আমাদের পরিমাপ চ্যাপ্টারের মাত্রাগুলো কিন্তু পড়াচ্ছি কোনটার মাত্রা কি। এখন এগুলো প্রয়োগ করার পালা। যেমন বল জানি কি? ভর ইনটু ত্বরণ। আবার ত্বরণ মানে কি? বেগ বাই সময়। আমরা কি বললাম? যে সময়ের সাথে যে বেগের পরিবর্তন হারটা সেটাকে বলা হচ্ছে সময়। আবার বেগ মানে হচ্ছে কি? দূরত্ব বাই সময়। বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এটা যেন কারেন্ট থাকে দূরত্ব বাই সময় স্কয়ার। দূরত্ব বাই সময় স্কয়ার। যেমন এই যে লেখা আছে বেগ বাই সময়। এখন যদি আমরা এটাকে আবার লিখি, আমরা কি জানি বেগকে আমরা আবার কি বলতে পারি? বেগকে বলতে আমরা দূরত্ব বাই সময়। আবার নিচে আরেকটা সময় আইসা গেছে, যদি আমরা এটা উদল বদল করতে চাই তখন কি হয়ে যাবে? সময় স্কয়ার হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? সময় স্কয়ার। এই সাধারণ ঐকিক অঙ্কগুলো আমরা সবাই পারি। তাহলে এখন আমরা মাত্রা, এটা হচ্ছে ফাইনাল মাত্রা। এখন আমরা কি জানি? বলের মাত্রা হচ্ছে m ইনটু দূরত্বের মাত্রা লেন্থ l আর সময়ের মাত্রা হচ্ছে t স্কয়ার। এটা কি আমরা এটা লিখতে পারি না? ml t ইনভার্স 2
ml t inverse 2। এটা কি আমরা কিভাবে পাইছি? আমরা হচ্ছে আমাদের মাত্রা জানার কারণে আমরা পাইছি। তার মানে কি আমরা ভরের মধ্যে জানবো, বেগের, সময়ের, দূরত্বে যা কিছু আছে সবগুলো মাত্রা আমরা যখন জানবো তখন সূত্রের মধ্যে প্রয়োগ করার মাধ্যমে আমরা কি এটা মাত্রা পাবো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বলের মাত্রা সমীকরণ ml t ইনভার্স কি ml t ইনভার্স 2। এখন আসি বলের উদাহরণ, যেমন সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের হচ্ছে উদাহরণ হচ্ছে প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ করে রাখে, আর তাড়িৎ চৌম্বক বল হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে কি করে, পরমাণু গঠন করে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী, আর মহাকর্ষ বল কি নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। আর যদি পাল্লা বলে, সবল নিউক্লিয় বলের পাল্লা 10^15 মিটার, তাড়িৎ চৌম্বক বল হচ্ছে অসীম। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10^16 মিটার, আর মহাকর্ষ বলের পাল্লা মানে দূরত্ব হচ্ছে অসীম। আর আপেক্ষিক সবলতা হচ্ছে সবল নিউক্লিয় বলের 1, এটা 10^2, দুর্বল হচ্ছে 10^11, দশ হচ্ছে 10^41। আর আপেক্ষিক সবলতা হচ্ছে সবল নিউক্লিয় বল 10^41, তাড়িৎ চৌম্বক বল 10^39, দুর্বল নিউক্লিয় বল 10^30, আর মহাকর্ষ বলের কত হচ্ছে 1। এটাই আসার মতো পরীক্ষায় এমসিকিউ যে মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা কত হবে 1। আর হচ্ছে এটার বাহক কণা, সবল নিউক্লিয় বলের বাহক কণা হচ্ছে গ্লুটন, তাড়িৎ চৌম্বক বল হচ্ছে ফোটন, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ডব্লিউ ও জেড বোসন, আর হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে গ্র্যাভিটন। এই চারটা আমরা জেনে রাখবো, ঠিক আছে। এখন আসি পরবর্তী স্লাইডে। ঘাত বল বলতে কি বোঝায়? ঘাত বল খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোন বস্তুর উপর প্রযুক্ত হয় তখন তাকে কি বলা হয়? ঘাত বল। যখন কোন বস্তুর উপর অল্প সময়ের জন্য বড় মানের বল প্রয়োগ হয়, যেমন কি তুমি এখন ফুটবল এখানে স্থির আছে, তুমি দৌড়ে এসে ইমিডিয়েট একটা লাথি মারলে 1 সেকেন্ডের মধ্যে, দেখা গেল ফুটবলটা 50 ফুট দূরে চলে গেছে। তার মানে কি বোঝা হচ্ছে? বলটা তুমি অল্প প্রয়োগ করছো কিন্তু তার রেঞ্জটা, তার রেশিওটা, তার যে সামগ্রিক রেশটা অনেক বিশাল, অনেক ভাস্ট এরিয়া জুড়ে। তার মানে কি যখন কোনো অল্প প্রয়োগের বলের জন্য, এখন তুমি কি মনে করছো? তুমি মনে করো কাঁথা সেলাই করতেছো, তুমি আস্তে 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 বল প্রয়োগ করে সেলাই করে করে যাইতেছো, তুমি কিন্তু খুব দ্রুত গতিতে করতেছো না। কথাটা বুঝতে পারছো? তার মানে কি যে বলটা অল্প সময়ের জন্য বেশি পরিমাণে প্রয়োগ করা হবে সেটাকে কি বলা হবে? ঘাত বল। এখন ধরো বিভিন্ন বুলডোজার দিয়ে যখন বিল্ডিং করে ঘুরায় দেওয়া হয় তখন কি করে, বিল্ডিং দাঁড়ায় আছে, হঠাৎ করে ধাক্কা দেয়, বিল্ডিং এর একটা অংশ ভেঙে পড়ে যায়। তার মানে কি অল্প সময়ের জন্য বেশি মানের বল এখানে কি করা হচ্ছে? প্রয়োগ করা হচ্ছে। এখন যদি আমরা আসি কোন বল, এবং একটা আছে কিন্তু ঘাত বল, আর একটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাতকে কোন বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। এখন বলের ঘাতকে আমরা জানি J = Ft, J = F * T, মানে কি J কে আমরা একক ধ্রুবক ধরে দিয়েছি, আর F টা হচ্ছে কি বল, আর T টা হচ্ছে কি সময়। এখন হচ্ছে সংঘর্ষ বলতে কি বোঝায়? দুটি বস্তু যদি একটা খুব বড় মানের বলের খুব অল্প সময়ের মধ্যে পরস্পরকে আঘাত করে তাকে বলা হয় সংঘর্ষ। তো যখন দুটো বস্তু এখানে আছে এবং খুব বড় মানের বলে যদি খুব অল্প সময়ের মধ্যে সংঘর্ষ হয় তাকে বলা হয় কি সংঘর্ষ। যেমন আমরা দেখি অনেক সময় রেলওয়ে যে ক্রসিং গুলো আছে সেটার মধ্যে একটা বাস চলাচল করার সময় কি করে, বাসটা রেলওয়ের উপর দাঁড়ায় যায়, তখন বিপরীত দিক থেকে সে ট্রেন কি করে ধাক্কা মেরে চলে যায়। অর্থাৎ একটা বস্তুর উপর খুব অল্প সময়ের মধ্যে যে বড় মানের বলটা প্রয়োগ করছে সেটাকে কি বলা হচ্ছে? সংঘর্ষ। কাইন্ড অফ ক্রিকেট বল ব্যাটটাও একটা সংঘর্ষ। যেমন ধরো একজন বল করলো, তুমি সজোরে একটা কভার ড্রাইভ করলা, ঠিক আছে, তুমি সজোরে একটা ফ্লিক করলা, তো এই যে তুমি ফ্লিকটা করলা বা একটা স্ট্রেট একটা তুমি ছয় দিলা, এই যে অল্প সময়ের মধ্যে তুমি হিটটা করলা, এটাই হচ্ছে সংঘর্ষ। মানে এই সংঘর্ষ কিন্তু তোমার হচ্ছে ফিজিক্সের টার্মে সংঘর্ষ, আমাদের কালচারাল টার্মে সংঘর্ষ, মানে মারামারি হানাহানি, এটা কিন্তু এটা হচ্ছে ফিজিক্সের টার্মে সংঘর্ষ। 1687 সালে, কত সালে? 1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচারালিসিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এই গ্রন্থটা আমরা মনে রাখবা যে 1687 সালে তার সবচেয়ে বিখ্যাত গুলো সেটার নাম হচ্ছে ন্যাচারালিসিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর,
বস্তুর গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটা সূত্র প্রকাশ করে। নিউটনের যে তিনটা বিখ্যাত সূত্র, সেই তিনটা সূত্র সে প্রকাশ করে। সেই সূত্রগুলো কি? নিউটনের গতি সূত্র নামে পরিচিত। নিউটনের কি গতি সূত্র নামে কি পরিচিত? তার মানে কি তিনি কি করছেন? ভর, গতি এবং বল এই তিনটার মধ্যে কি পারস্পরিক সম্পর্ক স্থাপন করছে। তো সেটা কি নিউটনের গতি সূত্র নামে কি পরিচিত। এখন সে প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমতুল্যে চলতে থাকবে। এটা কেমন? যখন ধরো তুমি এখানে একটা ফুটবল রেখে দিছো, তুমি আজ থেকে 500 বছর পরে এসে দেখো ফুটবল যদি একই থাকে, কেমনে এক থাকবে জানো? যখন কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ বা বাহ্যিক কোনো কিছু ক্রিয়া না করবে, ঠিক আছে? এখন তুমি মনে করো একটা কি বলে একটা তুমি যে কোনো একটা গাড়ি ধাক্কা দিয়ে গাড়িটা চলতেছে, গাড়িটা কখন পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত তাকে কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ করে থামানো না যাবে। অর্থাৎ এটা বোঝায় যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সামনে দিয়ে কি করবে? এগিয়ে যাবে। এটা হচ্ছে কি প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি? ভরবেগের পরিবর্তন হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়ে ঘটে। অর্থাৎ বস্তুর যে ভর এবং বেগ, একটা বস্তু যে চলতেছে তার মধ্যে বস্তুর একটা ভর আছে, নিজস্ব একটা বেগও আছে। এই যে ভরবেগের যে পরিবর্তনের হার তার উপর যে প্রযুক্ত বল সেটা সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি সেই দিকে ঘটবে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান একে এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সবচেয়ে কমন উদাহরণ এবং সবচেয়ে জনপ্রিয় সূত্র। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আমরা অনেক সময় এটা চিনি, যেটা বললাম ওয়ালে ধাক্কা দেওয়া। তারপরে বুমেরাং আমরা দেখছি কি বুমেরাং তুমি নিক্ষেপ করলে সেটা আবার তোমার দিকে ফিরে আসবে। এই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া, সেটা কি হচ্ছে কি নিউটনের কি সূত্র? তৃতীয় সূত্র। তারপরে টর্ক। টর্ক বলতে আমরা কি বুঝি? টর্ক হচ্ছে আমরা যদি সরল রেখায় চলমান বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য বল প্রয়োগের প্রয়োজন হয়, তেমনি নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোন বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য একটি দ্বন্দ্বের প্রয়োজন হয়, তাকে বলে টর্ক। নিউটনের প্রথম সূত্রগুলো আমরা পড়লাম, এটা কিন্তু সমান রেখায় বা সরল রেখায় চলন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু বস্তু কি সব বস্তু কি সরল রেখায় চলে? তা তো না। বস্তু তো ঘূর্ণন অবস্থায় আছে, ফ্যান ঘুরতেছে, পাখা ঘুরতেছে, বিভিন্ন কিছু পৃথিবীতে ঘুরতেছে। এই যে ঘুরতেছে, এইটা ঘোরার জন্য নির্দিষ্ট বল প্রয়োজন, ঘূর্ণন বল। এই ঘূর্ণন বলের যে দ্বন্দ্বের ভ্রামক সেটাকে বলা হচ্ছে টর্ক। সেটাকে কি বলা হচ্ছে? টর্ক। টর্ক সমান জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ। টর্ক সমান কি? জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণ। এবং টর্কের মাত্রা হচ্ছে বল এবং দূরত্বের মাত্রা, অর্থাৎ ml² T⁻²। এর একক হচ্ছে নিউটন মিটার। একক হচ্ছে নিউটন মিটার। একক হচ্ছে কি? নিউটন মিটার। এবং টর্ককে আমরা প্রকাশ করি টাউ দিয়ে। টাও একটা চিহ্ন। টাও মানে হচ্ছে টর্কের প্রকাশক হচ্ছে টাও। টাও মানে হচ্ছে r ক্রস f। তাহলে আমরা কি জানলাম? টর্ক হচ্ছে কি ঘূর্ণন বস্তুতে বল সৃষ্টির ফলে যে দ্বন্দ্বের ভ্রামক সেটাকে বলা হচ্ছে টর্ক। টর্কের একক টর্ক হচ্ছে জড়তার ভ্রামক ইনটু কৌণিক দূরত্ব। এবং টর্কের মাত্রা হচ্ছে বল এবং দূরত্বের মাত্রা। এবং এর একক হচ্ছে ml² T⁻²। এবং টর্কের মাত্রা হচ্ছে বল এবং দূরত্বের মাত্রা ml² T⁻² হচ্ছে মাত্রা। এর একক হচ্ছে নিউটন মিটার। এবং টর্কের প্রকাশক হচ্ছে টাউ। এটাকে বলে টাউ, r ক্রস f। এখন নিউটন কৌণিক গতি জন্য আরো কয়েকটা সূত্র দিয়েছে, সেই সূত্রগুলো আমরা জানবো। প্রথম সূত্র হচ্ছে কোন বস্তুর উপর টর্ক, মানে যখনই ঘূর্ণনশীল কৌণিক গতি আসবে তখন চলে আসবে টর্কের কথা। কোন বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। এখন এই যে ফ্যান যে চলতেছে, এটার মধ্যে যদি কোনো একটা ফ্যান যদি বন্ধ অবস্থায় থাকে সেটা বন্ধই থাকবে। আর যদি কোনো বল প্রয়োগ না করা হয় ফ্যান কিন্তু অনবরত, অর্থাৎ ধরো 5 ওয়াট চালনা করলে একটা ফ্যান চলে। তুমি যদি ক্রমাগত 5 ওয়াট চালনা করো, ভিতরে যদি কোনো টেকনিক্যাল ডিসফাংশন না হয় তাহলে কি সেম ভাবে এটা ঘুরতেই থাকবে। এটা নিউটনের গতির ওই সূত্রগুলো আর কৌণিক গতির এই সূত্রগুলো সেমই, জাস্ট কিছু বেসিক পার্থক্য। যেমন ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হার ওই বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের সমানুপাতিক, মানে কিন্তু ভরবেগের সমানুপাতিক। এবং টর্ক যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ঘটে কি সেই দিকে। এখানে কি হবে? টর্ক। আর এখানে হচ্ছে প্রতিক্রিয়ামূলক টর্কের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক আছে।
কারণ কি আমরা কৌণিক সূত্র, কৌণিক গতির আর হচ্ছে সাধারণ সরল রৈখিক গতির সূত্রগুলো প্রায় কাছাকাছি, কিছু টার্ম ব্যতীত। এখানে আমি নিউটনের গতিবিদ্যার কতগুলো সূত্র আনছি, তোমরা জাস্ট দেখে নিতে পারো। এই সূত্রগুলো তোমাদের জানার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা দিয়ে কি বোঝায় এবং কোনটা দিয়ে কি প্রকাশক। যেমন m দিয়ে ভর, v দিয়ে বেগ, a দিয়ে ত্বরণ, f দিয়ে বল, s দিয়ে সরণ, t দিয়ে সময়, যে হচ্ছে বলের ঘাত। এরকম প্রত্যেকটা আমি আলাদা আলাদাভাবে করে দিছি যেন তোমাদের পরীক্ষায় দেখলে ভুলে না যাও। এবং সূত্রগুলো আমি দিয়ে দিলাম একসাথে, তোমরা প্রয়োজন মতো সেগুলো মুখস্থ করে নিবা।